পাত্রী হিসেবে আলিশাকে দেখে মনে মনে ক্ষুব্ধ হলেন দিশা বেগম। তিনি ভেবে বসলেন আলিশা হয়তো আগে থেকে মানবকে ভালোবাসতো, এর জন্যই হুমায়রার সাথে আলিশার এত ভালো সম্পর্ক। দিশা বেগম আলিশার হাতে একটা বালা পরিয়ে দিলেন। মনে তার এক আকাশ অভিমান, তার পুরো পরিবার তাহলে আগেই জানতো পাত্রীকে। ভুল ধারণা পুষে মনের মধ্যে বীজ তৈরি করছে। সাফিন বলল, তাহলে এবার ছেলে মেয়ে একটু আলাদা কথা বলুক। ছাদের রেলিং ঘেঁষেই কড়া রোদে দাঁড়িয়ে আছে দুজনে, দুজনে চুপ, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আলিশা বলল, আমি এই বিয়ে করতে পারবো না। স্পেসিফিক কোনো কারণ? সেটা তো আপনার জানার প্রয়োজন নেই। আমি বলছি আমি বিয়ে করব না, মানে সেটা আমাকে কেন বলছো? তোমার পরিবারের লোকেদের বলো। তাদের বলতে পারলে নিশ্চয় আপনাকে বলতাম না। তাহলে আমাকে বলেও কোনো লাভ নেই, কারণ বিয়ে আমি তোমাকেই করব। দেখুন, আপনি 2 বছরের বাচ্চা না, আপনি বায়না করবেন, জেদ করবেন। অ্যাডাল্ট পারসন, সো বোঝার চেষ্টা করুন। আমি বুঝতাম যদি বিয়ে না করার কারণ দেখাতে পারতে, কিন্তু এমন বিয়ে করব না। এমন কথা অনেক মেয়ে বিয়ের আগে বলে, পরে কিন্তু তারাই স্বামীভক্ত হয়ে যায়। দেখুন, আপনার কি মনে হয় আমি 4 বছরের বাচ্চা মেয়ে না ভেবে যা খুশি বলে দিয়েছি? নট, আমি যথেষ্ট ম্যাচিওর, আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, কেন বিয়ে করতে চাইছো না? এখন বিয়ে করবে না পড়ালেখা করবে, এটাই তো? এখন আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই। ধরো আমাদের বিয়ে হয়ে গেল, আমি কি তোমাকে তোমার স্বপ্ন পূরণে বাধা দেব? কখনো না। তোমার লাইফ তোমার মতো গুছিয়ে নেবে, আমি তোমাকে ছায়া হয়ে আগলে রাখবো। আমি এতটা নাজুক নয় যে আমার অন্য কারো ছায়া লাগবে। আমি নিজের সাথে নিজে ডিল করে নেব। আপনি করছেন না? আমার তো বিয়ে করতে কোনো আপত্তি নেই। তাই আমি এমন কিছু বলবো না। আপনার সমস্যা আপনি বলুন। সমাজের মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু সমাজের নিয়ম কিন্তু পরিবর্তন হয়নি। এখনো মেয়ের অমতে ইমোশনাল ড্রামা করে তাকে জোর করে বিয়ে দেয়া হয়। মেয়েদের কথা বা ইচ্ছে কোনোটারই মূল্য কারোর কাছে নেই। সেটা হোক আমার পরিবার কিংবা আপনার মতো শিক্ষিত পুরুষ মানুষ। তোমাকে একদম পরীর মতো লাগছে। আচ্ছা, তোমার শাড়ির রংটা কি? আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? রেগে যাচ্ছ কেন? বলো কি রঙের শাড়ি? আপনার মাথায় সমস্যা আছে, কোনো নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। তুমি কিসের ডাক্তার হবে? ধৈর্যের একটা লিমিট থাকে, আপনি তা ক্রস করে ফেলেছেন, বলেই আলিশা সামনের দিকে পা বাড়ায়। মানাপ আলিশার হাত ধরে আলিশার থেকে যেয়ে অগ্নিদৃষ্টিতে মানাফের দিকে তাকায়। মানাপ আলিশার হাত ছেড়ে দিয়ে বলে, আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব, যতদিন তুমি নিজে আমাকে বিয়ে করতে রাজি না হচ্ছ। আজকে তোমার হাত তোমার অনুমতি ছাড়া স্পর্শ করেছি, খুব তাড়াতাড়ি তুমি নিজে আমার হাত স্পর্শ করবে। আর হ্যাঁ, এই রঙের শাড়ি আর পরবে না, তোমাকে মারাত্মক সুন্দর লাগে। মানা রোদের তাপ কমতে শুরু করেছে কেবলমাত্র। আলিশা শূন্য দৃষ্টি রেখে বলে, আপনার জীবন হয়তো কখনোই ওই মুহূর্ত আসবে না। মানাপ ভাই। মানাপ আবার ফিরে এসেছিল আলিশাকে সাথে নিয়ে, একসাথে নিচে নামবে তাই। এসে আলিশার কথা শুনে বলে, জানো তোমার এই ভাইয়া ডাকার মানে ভবিষ্যতে ছাইয়া। আপনি আবার? চলো একসাথে নিচে যেতে হবে। একসাথে এসেছি, একসাথে না গেলে কেমন দেখা যায়। হাঁটুন, আমি আসছি। অভ্র কাছাকাছি এসে ঈশানকে কল কেটে কল করলো। ঈশান বলল ওনারা এখনো বাসায়, আর একটু পর বের হবে। বের হলে আমাকে বলবা, ওকে জিজাজি। কল কেটে অভ্র নিজের ফোন থেকে লাগাতার আলিশাকে কল করতে থাকে। সমস্যা কি আপনার? সেই কখন থেকে কল করেই যাচ্ছেন, ভদ্রতা কি বেঁচে খেয়েছেন? ও বেবি, ইউ আর সো কিউট। তুমি এত কিউট কেন বলো তো? একদম মিঠাই বাড়ির রসগোল্লা। আপনার সাথে রসালো কথা বলার মতো ফালতু সময় আমার নেই। তুমি বাহিরে আসবে নাকি আমি তোমার ফুপির বাসায় আসবো? আমিও আসবো না, আপনিও আসবেন না। কি বলো রেম্বো? একজনকে তো আসতেই হবে, হয় তুমি নয় আমি। সমস্যা কি আপনার? কেন পড়ে আছেন আমার পিছু? মন চাইছে তাই। এত কথা বলার কি আছে? আমি আসছি, তোমার আসতে হবে না। ভুলেও না। তুমি কোথায় আছো বলো, আমি আসছি। মেহেদি মার্টের সামনে, তাড়াতাড়ি আসো ডিয়ার। আলিশা ফোনটা বেডে ছুঁড়ে ফেলে শাড়ি চেঞ্জ করে আসলো। 2 হাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করতে ভেসে উঠল সেই দিনের ঘটনা, অতীত। একটা মেডিকেল ক্যাম্পে গিয়েছিল আলিশারা, সেখানে অভ্রও ছিল। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হুট করে একদিন বিকেলে অভ্র কল করে বলে, রেম্বো, আজ বিকেলে দ্য লাস্ট মুন রিসর্টে আসো তো, সারপ্রাইজ আছে তোমার জন্য। কিসের সারপ্রাইজ বলো তো? আজকে তো কোনো বিশেষ ডে না, সারপ্রাইজ দিতে বিশেষ ডে লাগে? আর এত প্রশ্ন করছো কেন? আসতে বলছি, আসবা। আচ্ছা আসবো। ওকে বেবি ডল, লাভ ইউ। লাভ ইউ টু ডিয়ার ডাক্তার। ঠিক সময় রেডি হয়ে বের হয়ে গেলে হুমায়রাকে সাথে নিতে চাইলেও অভ্র রাগ করবে এটা ভেবে নিল না। পার্পল কালারের শাড়ি আর হালকা সাজ, এতেই অপরূপা লাগছে আলিশাকে। আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আলিশা রিসোর্টে আসতেই কয়েকজন স্টাফ আলিশার হাতে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করে বলে, ম্যাম, 2য় তলায় 425 নাম্বার রুম। আলিশা এসে রুমের দরজা খুলতে তার পুরো দুনিয়া ঘুরে গেল। পুরো রুমটা ফুলে ফুলে সজ্জিত, মনে হচ্ছে কোনো হানিমুন কাপেলের জন্য স্পেশাল ডেকোরেট করা। রুমের চারপাশে একবার চোখ বুলিয়ে পিছু ফিরে এক কদম বাড়াতেই অভ্র আলিশাকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো।
অভ্র আলিশার কোমরে এক হাত রেখে আলিশাকে একদম নিজের বাহুতে বন্দি করে নিল। আলিশা আর অভ্র দুজনে একদম কাছাকাছি। আলিশা কিছুক্ষণ সময় নিয়ে নিম্ন স্বরে বলল, অভ্র এসব কি? অভ্র এক হাত দিয়ে আলিশার গালে স্লাইড করতে করতে বলে, ভালোবাসা রেম্বো, আজকে আমার রঙে তোমাকে আরো রঙিন করে তুলবো, ভালোবাসি জান, আজকে কোনো না শুনবো না। আলিশা নিজের সর্বশক্তি দিয়ে অভ্রকে ধাক্কা দেয়। হঠাৎ এমন হয় অভ্র কিছুটা দূরে সরে পেছনে থাকা কাবার্ডের সাথে বাড়ি খায়। আলিশা রক্ত চক্ষু করে অভ্রর দিকে তাকিয়ে বলে, সিরিয়াসলি অভ্র, তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তোমার মনে হলো এমন সারপ্রাইজ দেখে নাচতে নাচতে আমি তোমার সাথে এসব করতে রাজি হয়ে যাব? আমি আলিশা, আমার বাবার গর্ব, মায়ের সম্মান, আর আমি তাদের বিশ্বাস ভরসা নষ্ট করে এসব করব? অভ্র নিজেকে শান্ত রেখে বলে, আলিশা, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের মধ্যে এসব হওয়াটা স্বাভাবিক। এখানে খারাপ কি? সেটাই অভ্র, তোমার চোখে এটা ভালো, আমার চোখে এটা নোংরামি। এক্ষুনি আমরা বিয়ে করব, তারপর মিটিয়ে নাও তোমার সব চাহিদা। আমার নিজের সম্মান এইভাবে কলুষিত আমি করতে পারবো না। কথাটা বলে আলিশা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। এই রুম থেকে বের হওয়ার জন্য একটা শর্ত আছে। হয়তো আমার কাছে আসবে, নয়তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। যে মেয়ে সামান্য বিশ্বাস করে নিজেকে আমার কাছে সমর্পণ করে দিতে পারে না, তাকে ডাক্তার আহিয়ান আনান অভ্রের চাই না। যে ছেলে একটা মেয়েকে সম্মান করতে পারে না, তাকে আমিও চাই না। মুখোমুখি বসে আছে আলিশা আর অভ্র। অভ্র বলল, দেখো, আমি মানছি আমি যা করেছি ভুল করেছি। এখন যা হয়েছে সব ভুলে যাও, আসো নতুন করে শুরু করি। ভুলে যাও বলা যতটা সহজ, ভুলে যাওয়া ততটা সহজ না। আমি কি করে ভুলে যাব সেদিনের কথাটা, আপনি কি বিহেভ করেছিলেন? দেখুন, মুভ অন করুন। আপনি আপনার পথে, আমি আমার পথে, রাস্তা ভিন্ন। আমি তো ভিন্ন হতে দেব না ডিয়ার রেইনবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহে। এই দেখুন আমার হাতে অন্যজনের দেয়া অলংকার। অভ্র আলিশার হাতটা শক্ত করে চেপে ধরলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই হাতে আমার দেয়া অলংকার থাকবে, এক্ষুনি খুলে ফেল এটা। রাস্তার মধ্যে দাঁড়িয়ে অসভ্যতা করার মানে কি? ছাড়ো হাত। তোমার খুলতে হবে না, আমি খুলে দিচ্ছি। স্টপ, পাগলামি করা বন্ধ করো, ছাড়ো বলছি। অভ্র বালাটা খুলে ছুঁড়ে মারবে তার আগে আলিশা বলে, বালাটা একজন মায়ের, সেটাকে অপমান করার অধিকার তোমার নেই মিস্টার অভ্র। অভ্র আলিশার হাতে বালাটা দিয়ে বলে, যা হয়েছে সব কিছুর জন্য সরি। আর কখনো এমন কিছু হবে না, প্লিজ ফিরে এসো। ফেরার সব পথ বন্ধ, আমি তোমার কাছে কিছুতেই ফিরবো না। ফিরতে তোমাকে হবেই, হয়তো তোমার ইচ্ছেতে, নয়তো জোর করে ফেরাবো। আলিশা রিক্সা ডেকে রিক্সায় উঠে বলে, মামা 10 নম্বর সেক্টর। অভ্র আলিশা যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলে, ভুল করেছে আমি, আর সে ভুলের শাস্তি আমি গ্রহণ করব। তবে তোমাকে হারিয়ে যেতে দেব না। মানাফরা বাসায় এসে দেখে নানান রকমের খাবারের ঘ্রাণ। মানাফ বলে, আম্মু, আমরা তো বাসায় ছিলাম না, তবে রান্না করেছে কে? সেলিনা বেগম বলে, হয়তো সুহানা এসেছে, ও ছাড়া আর কে? আমাদের পিচ্চি এত বড় হয়ে গেছে, নিজের হাতে রান্নাও করতে পারে। সেলিনান বেগম কোনো কথা না বলে চলে গেলেন নিজের রুমে। মনির সাহেবও পিছু পিছু গেলেন। মানাপ বলল, আমাদের বাসার পরিবেশ আজকাল বড় অদ্ভুত হয়ে গেছে, তাই না? একটা কথা বললাম, কেউ পাত্তাই দিল না। এরপর তোর বউ এসে তোকে পাত্তা দেবে। সর সামনে থেকে, দেখি আমার কিউটাপি কি কি রান্না করেছে। সত্যি সুহানা রান্না করছে। তো তোকে আমি কি মিথ্যে বলেছি? চল আমি যাই, দেখি পিচ্ছিটা কত বড় হয়েছে। সোহানা আবিল কালারের শাড়ি পরা, শাড়ির আঁচল কোমরে গুজে পাক্কা গৃহিণীর মতো রান্না করছে। চুলগুলো কাটা দিয়ে উঁচু করে বাঁধা, কোমর দৃশ্যমান। মানাপ চেয়ে সোহানার চুল খুলে দিলে হঠাৎ চুল খুলে যাওয়ায় সোহানা এদিকে ঘুরতে চাইলে সোহানার চুল এসে মানাফের মুখোশটিতে বাড়ি খায়। মানাপ বলে, মেয়েরা কি চুলেও পারফিউম ব্যবহার করে? মানাফের কণ্ঠ শুনে সোহানা দ্রুত নিজের শাড়ি ঠিক করে নিয়ে বলে, আপনি? হায়, আমার পিচ্ছি কত বড় হয়ে গেছে। সত্যি তুই ওই বাদর সুহানা তো? আমি সুহানা, ভদ্র শান্ত। জানা আছে কেমন ভদ্র। আমার ঠোঁটে কে যেন ক্লাস 3-তে থাকতে চুমু দিয়েছিল। তখন আমি ছোট ছিলাম। এদিকে তাকা দেখি এখন কতটা বড় হয়েছিস। আমাকে দেখে আর কি হবে? যাকে দেখতে গেলে তাকে কেমন লাগলো? খুবই ভালো, তবে বুঝলি সুহানা, মেয়েটা পুরো নাগা মরিচ। সুহানার কথা গলায় আটকে গেল, কিছু বলতে যেয়েও থেমে গেল। হুমায়রা বলল, ভাইয়া তুমি যাও তো এখান থেকে, সরো। এই তোর কি সমস্যা? আর সুহা, এদিকে তাকা, তোকে দেখেই চলে যাব। আমাকে দেখতে হবে না বললাম তো। বুঝেছি বলেই মানাব সুহানার বাহুতে হাত রেখে সামনের দিকে ঘোরালো। সুহানা নিচের দিকে তাকিয়ে আছে। মানাব বলে, মাশাল্লাহ, তাড়াতাড়ি তোর জন্য জামাই খুঁজতে হবে। এমন ভাবে মাশাল্লাহ বললা, মনে হচ্ছে নিজের বউকে দেখছো। তোমার লজ্জা লাগে না আর এক বেটার বউকে এইভাবে দেখছো? তুই জানিস ছোটবেলায় সুহানা আমাদের বাসায় আসলে ঘুরতো আর বলতো, আমি মানাব ভাইয়ার বউ, আমি মানাব ভাইয়ার বউ। সেই হিসেবে একবার দেখলাম। দেখেছো যখন, এবার আমাকে বকশিস দাও। কিসের বকশিস রে? দেখেছি এটাই বেশি, কোনো বকশিস দিতে পারবো না। হমু, তোর ভাইকে বল আমাকে বকশিস দিতে। আমি কি এতই সস্তা নাকি কেউ খালি হাতে আমাকে দেখবে? মানা প্যাকাজ সুহানার চোখ আটকে ধরে বলে, চল তোকে বকশিস দেব। তোকে কি ফ্রিতে দেখা যায়? হুমায়রাও পিছু পিছু আসলো।
মানাপ এক হাতে চোখ আটকে রেখে অপর হাত দিয়ে কাবার থেকে একটা প্যাকেট বের করে বলে, এবার চোখ খুল। চোখ খুলে প্যাকেট থেকে বলে, এর মধ্যে কি? যা যে খুলে দেখ। হুমায়রা রুমে গিয়ে গিফট প্যাকেট খুলে অবাক হয়ে গেল দুজনেই। সুহানা চোখের কোণে অশ্রু টলমল করছে। সুহানা বলে, আচ্ছা সত্যি কি মানাপ ভাই আমাকে ভালোবাসে না? যদি ভালো নাই বাসবে তাহলে সেই ক্লাস 7-এ থাকতে বলেছিলাম আমার জন্য বারবি গাউন আর শু আনবে, আর সাথে সুন্দর একটা মাথার তাজ, আর সাথে এত এত চকলেট। দেখ যা যা বলেছি সব এনেছে, সব। তবুও দিন শেষে এই মানুষটা নাকি আমার হবে না। মন খারাপ করিস না, আমি নিজেও বুঝলাম না ভাইয়া হুট করে আলিশাকে কেন বিয়ে করার জন্য পাগল হলো। আলিশাকে মানে আমাদের আলুকে? দেখলি আবার প্রমাণিত হলো পুরুষ মানুষ রূপের পূজারী। তুই কি দেখতে কম সুন্দর নাকি? আমার চেয়ে 1 গুণ হলেও আলিশা বেশি সুন্দর। কিন্তু আলিশার তো একটা রিলেশন ছিল, সেটা তো ব্রেকআপ হয়ে গেছে। আলিশা রাজি হলো? ও তো রাজি না, কিন্তু ওর বাবা মা কেমন জানিস তো, জোর করে হলেও দেবে। থাক আফসোস করে লাভ নেই, কিছু জিনিস দূর থেকেই সুন্দর। পেছন থেকে মানাব বলে, এসব বললে তো হবে না, এত কষ্ট করে এনেছি, আমাকে পড়ে দেখা। মনে করে আনার জন্য ধন্যবাদ, আর কিছু বলবে? তার আগেই মানাফের ফোনটা বেজে উঠল। মানাফ মোবাইলের দিকে তাকিয়ে বলে, নাম্বার তুই দিয়েছিস হুমু? হুমু আলিশা চাইলো। এখন আসছি, এই ভালো কাজের জন্য তোকে ট্রিট দেব। সোহানা বলল, আলিশা কল করেছে। তাই তো মনে হচ্ছে। আমি বিয়েটা করব না কতবার বলছি, জোর করে বিয়ে কেন দিচ্ছ? নাহার বেগম বললেন, দেখো তোমার হ্যাঁ না দেখ কিছুই যায় আসে না। যা মান সম্মান নষ্ট করার করেছো, এবার আমরা যা করব তাই করতে হবে। কিসের মান সম্মান নষ্ট করেছি আম্মু? ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, সেটার খেসারত আমি কেন দেব? তুমি আমাকে বোকা ভাবো? বৃষ্টির মধ্যে রোমান্টিক মোমেন্ট ক্যামেরা বন্দি করে বলো অ্যাক্সিডেন্ট? সে যাই হোক, আমি যা বলছি তাই হবে, এখন তর্ক না করে এখান থেকে যাও। আম্মু আমার কথাটা তো শোনো, যা বলেছি তাই যাও এখান থেকে। রুমে এসে হুমায়রা থেকে মানাফের নাম্বার নিয়ে কল করলো মানাফকে। ওপাশ থেকে রিসিভ হতেই আলিশা কর্কশ কণ্ঠে বলে, আপনাকে কি বলেছিলাম? কে আপনি? একদম নাটক করবেন না, আপনি ভালো করে বুঝতে পেরেছেন আমি কে। ও মিস নাগামরিস, তা হবু জামাইকে এত মিস করছিলেন বুঝি? আলিশা খট করে কলটা কেটে দিয়ে বলে, অসভ্য লোক। আলিশা ঈশানের রুমে এসে বলে, হৃদির বাসা কোথায়? চিটাগাং। ওর নাম্বারটা দে তো। তোকে কেন দেব? কারণ এখন এই মুহূর্তে তুই আমার সাথে পালাবি। মাথা ঠিক আছে তোর? কোন দুঃখে পালাবো? কারণ বিয়েটা আমি করছি না। তাহলে শাফিন ভাইয়ের সাথে পালা। তোর সাথে পালাবো, চল তাড়াতাড়ি রেডি হ। রিল্যাক্স, ডক্টর আহিয়া নানান অভ্র থাকতে আমি কেন? আমি এক্ষুনি জিজুকে কল করে বলছি তোকে নিয়ে যেতে। ওকে বিয়ে করার চেয়ে তোকে বিয়ে করা ভালো, তাই আমি তোকে বিয়ে করব। বইন আমার ভালো পাগলামি বন্ধ কর, বিয়ে আমি ভেঙে দেব, কথা দে, কথা দিচ্ছি। সুহানা ছাদের দোলনায় বসে আছে, এতক্ষণ হোমো ওর সাথে ছিল। কিছুক্ষণ আগে চলে গেল। বেবি পিঙ্ক কালারের 3 পিস পরা, চুলগুলো ছাড়া, ওড়নাটা যেয়ে নিচে ঝুলছে। হালকা বাতাস পা দিয়ে দোলনা নাড়াচ্ছে, মৃদু গলায় গান ধরল, না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা, দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে। থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দু চোখে। ও মন কাঁদে রে কাঁদে রে, স্মৃতি ভোলে না। আয় না মন ভাঙা, আয় না, যায় না, স্মৃতি ভোলা যায় না। সয় না এই ব্যথা যে প্রাণে সয় না। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি মন তাকে বলে না। নিভে যাওয়া আলো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা বলে না। গান শেষ করার আগেই কেউ একজন বলে উঠল, মনে হচ্ছে খুব বড়সড় ছ্যাঁকা খেয়েছিস। হঠাৎ মানাফের কণ্ঠ শুনে থেমে গেল সোহানা। অন্যদিকে তাকিয়ে বলে, সবার ভাগ্য ছ্যাঁকা থাকে না। কিছু মানুষ জনম একা, এদেরকে ছ্যাঁকা দেওয়ার জন্য কেউ আসেও না। খুব কড়া কথা বললি তো। আমার ব্ল্যাক কফির চেয়েও বেশ কড়া। তা কে সে সৌভাগ্যবান? তুমি কি বললি আবার বল। তোমাকে কেন বলবো? জানো না ভালোবাসা হলো একান্ত গোপন বিষয়, সেখানে কাউকে জায়গা দিতে নেই। তা পড়ালেখা করেছিস নাকি ভালোবাসার উপরে পিএইচডি করেছিস? এটা তোমাকে কেন বলবো? তোমার জেনে কাজ নেই, তোমার হবু বউদের চিন্তা করো। এখনো একটা করতে পারলাম না, আর তুই বহু বচন বানিয়ে দিলি। তুমি কেন আসছো? যাও নিচে যাও। ওই যে ছোটবেলায় তুই স্কুলের অনুষ্ঠানে একটা গান গেয়েছিলি, মনে আছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তবে একলা চলো, একলা চলো রে। তো এটার সাথে তোমার ছাদে আসার কি কানেকশন? তুই এত মধুর সুরে ডাকলি, তাই তোকে একলা চলতে না দিয়ে আমি এসেই পড়লাম। আমি একলা চলা শিখে গেছি, তাই আপনাকে আমার প্রয়োজন নেই। বলেই দোলনা থেকে উঠে দাঁড়ালো। নিচে পড়ে থাকা ওড়নাটা ঠিকভাবে গায়ে জড়িয়ে খোলা চুলগুলো হাতে খোপা করে নিল। মেয়েদের খোলা এলোমেলো চুলে কিন্তু মোহনীয় লাগে। ছি মানাপ ভাই, আপনার এত অধঃপতন কবে ঘটলো? কি বলতে চাইছিস? এক মেয়েকে বিয়ে করবেন আর আর এক মেয়ের সাথে ফ্ল্যাট করবেন? সত্যি কথা বললেও ফ্ল্যাট? আসলে পুরুষ মানুষের গোড়ার দোষ, মেয়ে দেখলে ফ্ল্যাট করা শুরু। কথা শেষ করে লম্বা লম্বা পা ফেলে নিচে চলে আসলো। মানাপ বোকার মতো তাকিয়ে থেকে একা একাই বলে, যা বাবা, প্রশংসাও করা দোষ।
সকালে ঝলমলে রোদ জানালার সাদা পর্দা ভেদ করে চোখে পড়তে ঘুম ভাঙল আলিশার। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল ক্লাসের উদ্দেশ্য। একটু তাড়াতাড়ি এসে পড়ায় মনোযোগ দিল। ক্লাস শুরু হতে এখনো 1.5 ঘন্টা, খিদে পেয়েছে। কিন্তু পড়া ছেড়ে এখন ওঠা যাবে না, তাহলে মনোযোগ বিচ্ছিন্ন হবে। পড়ছিল এমন সময় খেয়াল করলো ওর চোখের সামনে একটা বাটার বন। দ্রুত সেটা নিয়ে খাওয়া শুরু করে দিল। এক বাইট নিয়ে বলে, সুইটু কফি কোথায়? অভ্র ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কতদিন পর সেই পরিচিত ডাক, সেই মধু মাখা কথা। অভ্র কফির মগটা সামনে বাড়িয়ে দিল। আলিশা কফি মগে চুমুক দিয়ে বলে, ওয়াও, তুমি বানিয়েছো? বরাবরের মতো ইম্মি। অভ্র মৃদু হেসে বলে, হ্যাঁ, এর জন্যই তো বলেছি বিয়ের পর মর্নিং কফি আমি বানাবো। অভ্রের কথা কানে যেতে হুঁশ ফিরল আলিশার। কফি মগ রেখে দিয়ে বলে, তুমি না মানে আপনি? অভ্র আলিশার পাশে বসলো। আলিশার হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে বলে, আমি ভুল করেছি, সেটা মানছি। আমি জেদ করেছি, ঝগড়া করেছি, বাজে ব্যবহার করেছি, কিন্তু সব শেষ যখন বুঝতে পারলাম এসবের শেষে তুমি নেই, তুমি দূরে সরে যাচ্ছ, স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলাম এসবের শেষে আমার তোমাকে চাই। কি থাকলো কি থাকলো না জানি না, ঝগড়া হোক যা হোক সবকিছুর পরে আমার তোমাকেই চাই। কি থাকলো কি থাকলো না জানি না, ঝগড়া হোক যাই হোক সবকিছুর পরে আমার তোমাকেই চাই। সেই মুহূর্ত থেকে আমি পাল্টে গেছি, আমি বুঝে গেছি। প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স। আলিশা বাকরুদ্ধ। যে মানুষটা সামান্য সরি বলতে চাইতো না, সে আজ নিজে এতটা অনুতপ্ত হচ্ছে। তার চোখের পানি দেখে বোঝা যাচ্ছে তার বলা প্রতিটি কথা সত্য। তার হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট ফুটে উঠেছে তার মুখোশটিতে। মনে মনে আলিশা বলছে, আমি তো এই অভ্রকেই দেখতে চেয়েছিলাম। নিজের অজান্তেই আলিশার চোখের কোণ ভিজে উঠল। চোখের পানি গড়িয়ে পড়ার আগে অভ্র নিজের হাতে সেটুকু মুছে দিল। তুমি কাঁদবে না আমার সামনে, কাঁদলে তোমাকে একদম টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। এত কিউট আর ইনোসেন্ট লাগছে তোমাকে। আলিশা উঠে একটু ঠিক হয়ে বলে, আপনি কি ভেবেছেন এত তাড়াতাড়ি আপনাকে ক্ষমা করব? তাহলে আর কত ঘোরাবে বলো? আমি যুগ যুগ ঘুরতে রাজি, তবুও শেষ পর্যন্ত আমার তোমাকেই চাই। আলিশা কিছু বলবে তার আগে একজন বলে উঠল, হাই মিস নাগামরিচ। হুমায়রা একবার অভ্রের দিকে তাকালো, আর একবার আলিশার দিকে, তারপর মুখ টিপে হাসতে লাগলো। আলিশা রেগে বলে, আপনার সাহস তো কম না, এখানেও চলে এসেছেন। এখন এখানে আর সেখানে কি? তুমি যেখানে আমিও সেখানে। অভ্রের দিকে তাকিয়ে বলে, কি বলেন ভাই? হুমায়রা বলে, ভাইয়া ওনার নাম ডাক্তার আহিয়া নানান অভ্র, আমাদের সিনিয়র মানাফ হাত বাড়িয়ে বলে হাই। অভ্র হাত মিলিয়ে বলে, আপনাকে তো চিনলাম না, আমি মিসেস নাগামরিচ। না, মিসেস আলিশার উঠবি আর হুমুর ভাই। অভ্র বলল, আমার একটু কাজ আছে, পরে কথা হবে, বলে চলে গেল। আলিশা বলল, আপনি কোন লেভেলের বেহায়া? হ্যাঁ, আমি বলেছি আপনাকে বিয়ে করব না, তারপরেও বেহায়ের মতো পিছু পড়ে আছেন। আছি তো। আর রেগে গেলে দারুণ লাগে তোমাকে। আমি তো বলেছি কোনো পছন্দের মানুষ থাকলে বলো, তাহলে ভেবে দেখব। কিন্তু এমনি এমনি এত সুন্দরী রূপবতী গুণবতী মেয়েকে হাতছাড়া কেন করব? আপনার ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। এই হুমু, ক্লাসে যাবি তো? তাড়াতাড়ি চল। কত দূরে যাবে? আমি ঠিক তোমাকে আমার বউ করবই করব। এটা সত্যি তোর ভাই? বিশ্বাস হয় না, এত চিপ। আমার নিজেরও হয় না। আমার ভাইটা তোর প্রেমে না হয় কোনো অ্যাক্সিডেন্টে মাথা গেছে, তাই এমন ছ্যাঁচড়া হয়ে দেশে ফিরেছে। ক্লাস করছিল আলিশা। অনেকদিন পর অশান্ত মনটা শান্ত হয়েছে। উত্তাল সমুদ্র যেমন হুট করে শান্ত হয়ে যায়, ঠিক সেইভাবেই মানুষ যে বলে ভালোবাসায় ম্যাজিক আছে, কথাটা একদম সত্য। এত অভিযোগ, এত মন খারাপ, সব কেমন নিমিষেই শেষ। আলিশাকে মুচকি মুচকি হাসতে দেখে হুমায়রা বলে, কিরে, একটু মধুর কথায় গলে আইসক্রিম হয়ে গেলি, নাকি আমার ভাইয়ের প্রেমে পড়লি? চুপ কর, স্যার রেগে যাবে। আলিশার কথা শেষ হওয়ার আগেই রোদ ক্লাসে ঢুকে বলে, আলিশা, অভ্রকে পুলিশ গ্রেপ্তার করছে। আলিশা বিস্মিত দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। প্রফেসর আব্দুর রহমান বলেন, কি হচ্ছে কি ডাক্তার রোদ? দেখছেন তো ক্লাস চলছে। স্যার, আলিশাকে এমার্জেন্সি একটু দরকার ছিল। ক্লাস থেকে বের হয়ে আলিশা বলে, দেখুন রোদ ভাইয়া, এখন যদি বলেন মিথ্যে নাটক করে আমাকে ক্লাস থেকে নিয়ে এসেছেন, তাহলে কিন্তু। আলিশা সত্যি গ্রেপ্তার হয়েছে অভ্র। গতকাল রাতে ওর ওটি ছিল ডাক্তার রায়হানের সাথে, কিন্তু কিছু ত্রুটির কারণে রোগী মারা যায়, তাই রোগীর ফ্যামিলি কেস করেছে। আচ্ছা, এখন অভ্র কোথায়? মতিঝিল থানায়। হসপিটাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? এখনো কিছু বোঝা যাচ্ছে না, কারণ তারা আন্দোলন করছে। রোদকে সাথে নিয়ে থানায় পৌঁছালো আলিশা। সেখানে অভ্রের বাবা ডাক্তার আরাফাত আনান আগে থেকেই উপস্থিত ছিলেন। সে জামিনের ব্যবস্থা করেছে, সেই প্রক্রিয়া শেষ করছে। আলিশা একটু দূরে দাঁড়িয়ে আছে। অভ্রকে মুক্ত করা হলো। আলিশা সেটা দেখে থানা থেকে বের হয়ে যেতে নিল। এমন সময় অভ্র বলেন, দাঁড়াও আলিশা। অভ্র আলিশার সামনে এসে বলে, তার মানে তুমি কি আমাকে ক্ষমা করেছো? আপনি বিপদে পড়েছেন তাই দেখতে এলাম। আমি যখন বিপদে পড়েছিলাম আপনি আমাকে সাপোর্ট করেছেন। আমি অকৃতজ্ঞ না। ডাক্তার আরাফাত সাহেব আলিশাকে উদ্দেশ্য করে বললেন, আলিশা আঞ্জুম তোমার নাম?
আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, তোমাদের কথা থাকলে পরে বলবে, এখন আপাতত কিছুদিন অভ্রকে নীরব থাকতে হবে। জানোই তো পরিস্থিতি। জি আসি আঙ্কেল, গুড গার্ল। এসো, তবে আবার দেখা হবে। আলিশা বের হয়ে চলে আসলো। আরাফাত সাহেব আর অভ্র পাশে গাড়িতে বসে আছেন। ড্রাইভার ড্রাইভ করছে। আরাফাত সাহেব বলল, ভুলটা কি সত্যি হয়েছে? ইয়েস অর নো? ইয়েস। তবে সেটা ডাক্তার রায়হানের জন্য হয়েছে। আমি বলেছিলাম এটা এভাবে করলে রোগীর মৃত্যুর সম্ভাবনা আছে। সে আমাকে ওটিতেই ধমক দিয়ে বলেন, তুমি ভুলে যাবে না তুমি নতুন আর আমি তোমার সিনিয়র। ওটি আমি নতুন করছি না, এটা তোমার জন্য নতুন। এই কথাগুলো শুনছে এমন কজন আছে? দুজন নার্স। আর মেয়েটাকে এখানে কে আসতে বললো? ও নিজেই এসেছে। মানাব নিজের রুমে ল্যাপটপে কাজ করছিল, এমন সময় হুমায়রা এসে বলে, ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুই কি বলবি, আর তুই যা বলতে এসেছিস সেটা আজকেই আমি জেনেছি। তাহলে তোমার মত কি এখন? জোর করে তো আর কিছু পাওয়া যায় না। আমার আলিশাকে ভালো লাগতো, এটা সত্যি। কিন্তু তাই বলে তো আর জোর করব না। আমার এখন কারোর পিছনে ঘোরার বা কাউকে ইমপ্রেস করার মতো সময় নেই। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব। আচ্ছা একটা কথা বলো, যদি তোমাকে অপশন দেয়া হয় তাহলে তুমি কোনটা বেছে নেবে? কেমন অপশন? তুমি যাকে ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে, এই দুজন থেকে কাকে বেছে নেবে? প্রশ্নটা কঠিন, তাই তার উত্তর আরো জটিল। তবে এখান থেকে যাকে বেছে নেব আমার মনে হয় আমি ভালো থাকবো। তাহলে তুমি সুহানা আবিকে বিয়ে করে নাও, সুখে থাকবে। কত লক্ষ্মী মেয়েটা। তুই কি ওকালতি করতে এসেছিস? বয়েই গেছে আমার। তোমার কপালে এত ভালো বউ নেই। হুমায়রা নিজের কথা শেষ করে রুমে চলে আসলো। রুমে এসে দেখে তার মোবাইল ভাইব্রেশন হচ্ছে। দ্রুত মোবাইল নিয়ে রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে একজন রাগী কণ্ঠে বলল, কতবার কল করেছি? জানোই তো এই সময় আমি কল করব। কি আশ্চর্য, রাগ করছো কেন তুমি? আমি ভাইয়ার সাথে কথা বলছিলাম। এবার গুনে গুনে 10 বার আই লাভ ইউ বলো। কি নিব্বাদের মতো শুরু করলা? এসব টিনেজাররা করে। ভালোবাসা তো ভালোবাসাই, বলো এখন দ্রুত, নয়তো আমি বাসার নিচে চলে আসবো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। থামলে কেন? বলো আরো 5 বার। এরপরেও বলতে বললে আমি বলবো আই হেট ইউ। জঙ্গি বিল্লি, আর ভালো হইলা না। ভালো হতে পারবাও না, ভালো লাগলে অন্য কোথাও দেখতে পারো। খুব কথা শিখেছো। একবার শুধু পাই। হুমুর কথার মাঝে সুহানা এসে বলে, হুমু, আজ আমি তোর সাথে শোবো। হুমায়রা কল কেটে দিয়ে বলে, সমস্যা নেই, আর ভালো দুই ননদ ভাবি জমিয়ে আড্ডা দেবো সারা রাত। আর ভাবি হওয়া, তোমার ভাই তো পছন্দ করে অন্য কাউকে। তাতে কি ভাবি? পছন্দই তো করে, ভালো তো আর বাসে না। পছন্দ পরিবর্তন হতে সময় লাগে না, বাদ দাও তো। তোমার কি খবর সেটা বলো। আমার আবার খবর, সন্ধ্যার পর থেকে হসপিটাল এরিয়ার আন্দোলনকারী লোকের ভিড় বেড়েছে কয়েক গুণ। ডাক্তার রায়হানকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু ডাক্তার অভ্রকে গ্রেপ্তার করার পরেও জামিনে কেন মুক্ত করা হলো সেটা নিয়ে উত্তাল। অভ্র টিভিতে সেই নিউজ দেখছিল, ইচ্ছে করছে টিভিটা ভেঙে ফেলতে। যেখানে তার কোনো দোষ নেই সেই কাজের শাস্তি আবার ক্যারিয়ার হুমকির মুখে। কিছুক্ষণ টেনশন করে আলিশাকে কল করলো। কল করার সাথে সাথে রিসিভ। আলিশা আগে বলল, কি অবস্থা এখন? আর অবস্থা, মনে হচ্ছে আমার ক্যারিয়ার এখানেই শেষ। চিন্তা করো না, আমি বাবাকে বলবো তোমার কেসটা লড়তে। তোমার বাবা শুনবে তোমার কথা? কেন শুনবে না? বাবা আজ রাতের ফ্লাইটে ঢাকা ফিরছে, আগামীকাল সুযোগ বুঝে বলবো। যদি শ্বশুরমশাই আমার কেস লড়ে তবে আমি জিতবই। শত হোক, জামাইকে ন্যায় বিচার দেবেই। মানে আমি বুঝি না এমন মুহূর্তে তোমার এমন কথা কি করে আসে। তুমি পাশে থাকলে সব মুহূর্তই মধুর মনে হয়। এসব ফ্ল্যাট পরেও করতে পারবে, আগে চিন্তা করো পরিস্থিতি কোন দিকে যায়। দেখলাম রোগীর স্বজনরা লাশ নিচ্ছে না, তাদের একটাই কথা, অপরাধীকে শাস্তি না দেয়া পর্যন্ত তারা লাশ গ্রহণ করবে না। দেখো আমরা ছেলে মানুষ, আমাদের টেনশনে তোমাদের চোখে পড়বে না, কারণ তোমরা টেনশনে কেঁদে ভাসিয়ে দিতে পারো, আমরা পারি না। আমার এত সাধনার ক্যারিয়ার হুমকির মুখে, আমি কি মানসিকভাবে ঠিক আছি? কিন্তু তবুও তোমাদের মতো টেনশন করতে পারি না। রিল্যাক্স, এত বড় বড় কথা বলতে হবে না। তোমার স্বাদের ক্যারিয়ার কেউ নষ্ট করতে পারবে না। আমার ভুলটা যেহেতু তোমার না, সেখানে চিন্তা করতে হবে না। আচ্ছা ওই নার্সদের নাম বলো তো, যারা ওই দিন তোমার সাথে ওটিতে ছিল। ইলাম আর রাত্রি। আমাদের আগে ওদের স্টেটমেন্ট নিতে হবে, এখন ওরাই ভরসা। তোমাকে এত ভাবতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি করব, তোমাকে বলতে হবে না। তুমি খেয়ে ঘুমাও, যা হবে দেখা যাবে। জানোই তো সত্য কোনোদিন চাপা থাকে না। আলিশা অব্র একটা ক্যাফেতে পাশাপাশি বসে আছে। অব্র আলিশার দিকে তাকিয়ে বলে, এবার বুঝেছি তোমার এত জেদ কোথা থেকে আসলো। যেমন বাপ তার তেমন মেয়ে। কোর্টে বলে বসে কিনা এক চড় দিয়ে তোমার দাঁত ফেলে দেব। আরে এভাবে না বলে বললেই তো হতো। তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। তোমার কি বাজে বকবক করার স্বভাব যাবে না? আমার বাবা তো ঠিক কাজটাই করেছে। তুমি যদি হাফ মেন্টালের মতো বকবক করতে থাকো তাহলে রায় তোমার বিপক্ষে যেত। ইয়ার তোমার বাবা ভালোভাবে তো বলতে পারতো। বাবা সবার সাথে ভালোভাবে কথা বলে না। যে যেমন তার সাথে ঠিক সেই ভাষায় কথা বলে। আলিশা, এবার তাহলে আমার বাবাকে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠায়। আমি তোমাকে বিয়ে করব না। এই কথাটা আর বলো না, আমি ভুল করেছি, এটার জন্য আমি অনুতপ্ত।
আর বর্তমানে এই রুম ডেট কোনো ফ্যাক্ট না, অহরহ এমন হচ্ছে। বর্তমানে হত্যা, গুম, চুরি, ডাকাতিও অহরহ হচ্ছে। তাই বলে কি এটা অন্যায় না? যারা করছে তারা সবাই নির্দোষ। অন্যায় কাজ যতই অহরহ হোক সেটা অন্যায় থাকবে। হ্যাঁ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আচ্ছা, আজ উঠি, তোমার কথাটা ভেবে দেখব। ডিয়ার রেম্বো, কোনো ভাবাভাবি নাই। শ্রাবণ মাসের আর 10 দিন বাকি। এই 10 দিনে বিয়েটা করে ফেলতে চাই। আপনি চাইলেই তো আর হবে না, আমি ভেবে বলবো। মানাব ডায়েরির প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছে আর অবাক হচ্ছে। কেউ এত যত্ন করে ভালোবাসতে পারে সুহানাকে না দেখলে বুঝতে পারতো না। আর সে কিনা হুট করে নিজের ভালো লাগাকে প্রশ্রয় দিতে যেয়ে নিষ্পাপ ভালোবাসাকে অবহেলা করেছে। ডায়েরিটা জায়গা মতো রেখে দিয়ে অপেক্ষা করছে সুহানার জন্য। একটু পর সুহানা কফি আর কিছু হালকা নাস্তা নিয়ে এসে বলে, তাড়াতাড়ি খাও আর নিজের বাসায় চলে যাও। এই তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? মনে করো তাই। এবার তাড়াতাড়ি খেয়ে বিদায় হও দেখি। সর, তুই মামিকে ডেকে বল তার একমাত্র মেয়ের জামাই এসেছে জামাই আদরের ব্যবস্থা করতে। দেখো, বাজে না বকে আমার রুম থেকে যাও। তুমি রাগো যদি ফুল ঝরে যাবে, তুমি কাঁদো যদি হৃদয় মরে যাবে। সুহানা অবাক হয়ে বলে, এটা তুমি জানলে কি করে? তুমি আমার কৃষ্ণচূড়া, তুমি আমার পলাশ, তুমি আমার কাঠগোলাপ, তুমি আমার শিমুল, সব বসন্তের সব রঙে তুমি আমার প্রিয়তমা। তুমি আমার শ্রাবণ দিনের প্রথম কদম ফুল, তুমি আমার শুকনো ঠোঁটের পরম সুখ। তুই আমাকে ভালোবাসিস, আগে কেন বললি না? তুমি বলার সুযোগ দিলে কই? এসেই তো অন্য মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলে। বাদ দাও সেসব, ভালোবাসলেই তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমার তো তোকেই বিয়ে করতে হবে, তোর সুন্দর সুন্দর ছন্দ পড়ার জন্য, শোনার জন্য। আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন সেও একজন লেখিকা। আর আলিশার লেখার হাত দারুণ। মানে আলিশা ফেসবুকে গল্প লিখে পোস্ট করে, ধারাবাহিক গল্প, অনুগল্প। বাদ দে আলিশা মালিশা, আমার তুই হলেই চলবে। এখন ও রিজেক্ট করেছে তাই আসছো? শোন, তুই আমাকে এত ভালোবাসিস তাই ও আমাকে রিজেক্ট করেছে। নয়তো আমার মতো হ্যান্ডসাম ছেলেকে কেউ রিজেক্ট করে? আরে আমার হ্যান্ডসাম অব্র ভাইয়াকে দেখেছো, সে কত হ্যান্ডসাম। সুহানা, তুই আমার সামনে অন্য ছেলেকে হ্যান্ডসাম বলছিস? আমার সামনে অন্য মেয়েকে বিয়ের জন্য লাফালাফি করতে পারবা আর আমি হ্যান্ডসাম বললেও দোষ? চারু বেগম এসে বলে, কিরে তোরা কি কথা বলছিস? মামি নট, আজকে থেকে শাশুড়ি আম্মু। কি বলছিস মানাপ এসব? বাবা এখন আর এসব হবে না, তোর বাবা মানবে না। মিয়া বিবি রাজি তো, কেয়া করেগা কাজী। আসি আম্মু, খুব তাড়াতাড়ি তোমার মেয়েকে নিতে আসবো। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজ বৃহস্পতিবার। আলিশার অভ্রের গায়ে হলুদ, ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। অভ্র আলিশাকে নিয়ে ছাদে আসলো। আলিশার গালে একটু হলুদ ছুঁয়ে দিয়ে বলল, আমার লেখিকা আগামীকাল থেকে একদম আমার নিজস্ব। আলিশা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। অব্র আলিশার মুখ নিজের দিকে ঘুরিয়ে বলে, আর কখনো তোমাকে নিজের থেকে আলাদা করব না হালিশা। হালিশা শুনে আলিশা রেগে বলে, মিস্টার আনারস। আর তুমি মিসেস আনারস। হুমায়রা এসে বলে, তোদের প্রেম আগামীকাল থেকে শুরু করিস। এখন নিচে চল, রাত 2টো বাজে, বাসায় ফিরতে হবে। সবাই বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠবে। এমন সময় আলিশা দেখে মানাপ আর সুহানা হাত ধরে দাঁড়িয়ে আছে। আলিশা সামনে এসে বলে, মাশাআল্লাহ, কত সুন্দর বানিয়েছে, কারণ নজর না লাগুক। মানাপ বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। সুহানা হেসে বলে, ধন্যবাদ তোমাকে আমার মিস্টার হ্যান্ডসামকে রিজেক্ট করার জন্য। এভাবে কেন বলছো? অভ্র আমার জীবনে না থাকলে হয়তো রিজেক্ট করতাম না, কারণ সে সত্যিই খুব ভালো মানুষ। সারা জীবন দুজনে এভাবেই থেকো। তা বিয়ের দাওয়াত কবে পাচ্ছি? নিজের বিয়ে শেষ করো, তারপর আমার আর হুমুর বিয়ের দাওয়াত একসাথে পাবে। বিয়ে বাড়ির হইচই আনন্দে ভরপুর, সবাই বলছে বর এসেছে, বর এসেছে। এই শব্দটা কানে যেতেই আলিশার বুকের ভেতর ধক করে উঠল। বিয়ে মানে একটা নতুন জীবন। বছর পুরনো প্রেমিকটাও স্বামী হিসেবে পারফেক্ট হয় না, আবার একদিনের পরিচিত মানুষটাও পারফেক্ট স্বামী হতে পারে। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, মানিয়ে নেওয়া তো আর সহজ কথা নয়। দেখতে দেখতে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বিয়ে পড়ানো শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলল। আলিশাকে বিদায় দিয়ে সবাই যার যার বাসায় ফিরে আসলো। ফুলে ফুলে সজ্জিত একটা বেডে এক হাত ঘোমটা টেনে বসে আছে আলিশা। রজনীগন্ধার গোলাপের তীব্র ঘ্রাণ কেমন মাতাল করে তুলছে পরিবেশ। অভ্র রুমে ঢুকে দরজা লক করে গুটি গুটি পায়ে আলিশার কাছাকাছি এসে বসলো। নিজের হাতে আলিশার ঘোমটা সরিয়ে বলে, আসমানের চাঁদ আজ আমাকে হিংসে করে বলবে, তুই তো তোর ঘরের চাঁদ রেখে আমার দিকে ফিরবি না, আমার চেয়ে তার রূপ যে মোহনীয়। আলিশা লজ্জায় পেয়ে চোখ বন্ধ করে নেয়। অভ্র আলিশার চোখে ফু দিয়ে বলে, তোমার এই লজ্জা রাঙা মুখ আমাকে আরো মাতাল করে তুলেছে ডিয়ার রেইনবো। আজ শহর জুড়ে বৃষ্টি নামুক, সাক্ষী থাক শ্রাবণ, আমরা দুজনেই মত্ত হই শ্রাবণ দিনের প্রেমে। বাহিরে বৃষ্টির তীব্রতা, রুমের মধ্যে দুটি মানুষের ভালোবাসার তীব্রতার চেয়ে কম। অবশেষে একে অপরের রঙে রঙিন হলো দুজনে। সকালের মেঘ মিশ্রিত আলো জানালার সাদা পর্দা ভেদ করে চোখে পড়তে ঘুম ভাঙে আলিশার। চোখ খুলে নিজেকে অভ্রের বাহুতে আবদ্ধ দেখে, আলতো চুমু খায় অভ্রের চিবুকে। তারপর উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে বের হয়। নিজের চুলের পানি ইচ্ছে করে অভ্রের চোখে মুখে ছিটিয়ে দেয়। অভ্র রাগ নিয়ে চোখ খুললেও আলিশাকে এমন মোহনীয় রূপে দেখে সব রাগ ভুলে
আলিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছু সময় পর ছেড়ে দিয়ে বলে, তোমাকে সারা জীবন এভাবেই চেয়েছিলাম, আজ আমি পূর্ণ। আলিশা বলে, হালাল সবসময় সুখকর, আমিও তোমাকে এভাবেই চেয়েছিলাম, আজ আমিও সম্পূর্ণরূপে তোমার হলাম। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।